আজকে আমরা শুরু করব হরমোন। হরমোনের দুটো ভাগ আছে, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। আমি আজকে প্রাণী হরমোনটা শুরু করছি। তো হরমোন কাকে বলে? হরমোন কথাটা এসছে একটা শব্দ, যেটার কথা হচ্ছে হরমাও থেকে। এর অর্থ হচ্ছে আমি জাগ্রত করি, এরকম একটা বাংলা আছে। বাংলা আমরাই করেছি একটা ল্যাটিন শব্দ থেকে। হরমোন এক রকমের জৈব রাসায়নিক পদার্থ, যা জীবের দেহে উৎপন্ন হয় বিশেষ কিছু নির্দিষ্ট গ্রন্থি থেকে। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, নির্দিষ্ট গ্রন্থি। সেই গ্রন্থিগুলোর নেচার কি আমি এক্ষুনি বলছি। এবং সেখান থেকে খুব সামান্য পরিমাণে উৎপন্ন হয়, এবং ওই সামান্য কনসেন্ট্রেশনের জিনিসটাই দেহর পরিবহন মাধ্যমে, মানুষের ক্ষেত্রে রক্ত, অন্য জীবের ক্ষেত্রে যে দেহরস, সেইগুলো দিয়ে পরিবাহিত হয়ে একটা বিশেষ অঙ্গে গিয়ে তার যে কাজ সেটা সম্পাদন করে। আর সেই কাজটা করার ফলে যে জীবের দেহে এই সম্পাদনটা হলো, তার দেহের যে পরিবর্তন হওয়ার কথা সেগুলো ঘটে। আমি এগুলো সব পরপর করে আমি বোঝাবো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি আস্তে আস্তে লিস্ট করছি। আগে হরমোনের যে দুটো ভাগ আমি লিখে দিই। একটা হচ্ছে উদ্ভিদ হরমোন, যেটা আমরা এর পরে আলোচনা করব। আগে প্রাণী হরমোনটা আলোচনা করছি। আচ্ছা, প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলো বলতে থাকলেই আস্তে আস্তে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো হরমোন বলতে এমন একটা উপাদান, যেটা আমি বললাম জৈব রাসায়নিক পদার্থ। কেন? কারণ এর বিভিন্ন রকম কেমিক্যাল নেচার আছে। কেমিক্যাল নেচার মানে হরমোন কিছু হয় পেপটাইড ধর্মী, যেমন ইনসুলিন, গ্লুকাগন। কিছু হরমোনের নেচার হচ্ছে অ্যামাইন ধর্মী, যেমন থাইরক্সিন। কিছু হরমোন হচ্ছে স্টেরয়েড ধর্মী, যেমন টেস্টোস্টেরন। এই সব নামগুলো আমরা একটু একটু করে জানবো এবং কাজগুলোও জানবো। টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এগুলো। তো রাসায়নিক কেন বললাম? তাহলে বোঝা গেল যে এগুলোর কেমিক্যাল নেচার আলাদা আলাদা হয়, কিন্তু ফাংশনগুলো আমরা বলবো। এবার জৈব কেন কথা বলছি? কারণ আমাদের জীবেদের দেহে তৈরি হয়, মানুষ নিজেও একটা জীব। তো হরমোনের যদি বৈশিষ্ট্যগুলো বলতে চাই, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, যেগুলো আমরা প্রথমেই বলছিলাম তার মধ্যে থেকে এবার এক্সপ্লেন শুরু করি। উৎস, কোথা থেকে হরমোন তৈরি হয়? হরমোন সাধারণত কোনো নির্দিষ্ট অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? আমি এটা আবার একটু এক্সপ্লেন করে দিই। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে, জীবেদের দেহে সাধারণত 3 রকমের গ্রন্থি হয়। একটা হচ্ছে অন্তঃক্ষরা, বহিঃক্ষরা আর মিশ্র। এটা তোমাদের পরীক্ষাতেও এসেছিল, অন্তঃক্ষরার বহিঃক্ষরার পার্থক্য এই অ্যাক্টিভিটি টাস্কে। তো অন্তঃক্ষরা গ্রন্থিকে আমরা অনাল গ্রন্থিও বলি, বহিঃক্ষরা গ্রন্থিকে আমরা সনাল গ্রন্থি বলি, আর মিশ্র গ্রন্থির ক্ষেত্রে এরকম কোনো নাম নেই। এই নামগুলোর কারণ কি? খুব সিম্পল জিনিস, নতুন কোনো কঠিন ব্যাপার নেই। অন্তঃক্ষরা যে গ্রন্থিটা আমি এখানে দেখাচ্ছি, অন্তঃক্ষরা গ্রন্থি যে ক্ষরণ পদার্থ, তা সরাসরি রক্তে মেশে। অর্থাৎ ধরো এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি, আর এই গ্রন্থিকে ঘিরে এরকম রক্ত জালক আছে। তো এইটা হলো গ্রন্থিটা। এই গ্রন্থি থেকে যে পদার্থগুলো বেরোচ্ছে সেগুলো সরাসরি রক্তে এসে পড়ছে, এই কোষ পর্দা অতিক্রম করে এসে এখানে পড়ছে। আর এই রক্ত এই
পদার্থটাকে দেহে যেখানে যেখানে ছড়িয়ে দিচ্ছে। তাহলে এই গ্রন্থির ক্ষরণ পদার্থ রক্তে মিশে গেল কোনো নালী ছাড়াই। তাহলে এই গ্রন্থিটাকে আমরা বলছি অন্তঃক্ষরা গ্রন্থি, কোনো নালী নেই। আচ্ছা, আবার বহিঃক্ষরা গ্রন্থির একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ঘাম যে বেরোয়, সেই ঘামের যে গ্রন্থি। আমাদের চামড়ার যে ডার্মিস লেয়ার, এটা হচ্ছে এপিডার্মিস, আর এইখান থেকে ডার্মিস লেয়ার বেশ ডিপ আছে। এই ডার্মিস লেয়ারের ভেতরে এই জায়গাটা করে ঘামের গ্রন্থিটা থাকে। সেই ঘামের গ্রন্থি থেকে ঘাম এই রকম নল দিয়ে এসে আমাদের চামড়ার উপরে আসে। তাহলে এই যেখানে তৈরি হচ্ছে ঘাম, সেটা এই যে এখান দিয়ে এসে উপরে আসছে, এই যে নল দিয়ে আসতে হচ্ছে, এই নল থাকার জন্য এটাকে বলছি আমরা বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি। সনাল কথার অর্থ হচ্ছে নালী আছে। আর মিশ্র গ্রন্থির এক্সাম্পল আমি বইয়ের ছবি থেকে দেখাচ্ছি, খুব ভালো বোঝা যাবে আশা করছি। এদিকে লক্ষ্য করো, এটা আমার পরেও আর একবার বলতে হবে। এটা হচ্ছে অগ্নাশয়, এই যে ইয়েলো এই যে স্ট্রাকচার, এটা হচ্ছে অগ্নাশয়। আমি এটা সাঁতরা বই থেকে ছবিটা দেখাচ্ছি, সবার বইয়ে এই ছবিটা আছে। এটা হচ্ছে অগ্নাশয়, এই ইয়েলো কালারের। আর এই যে বেঁকানো সিয়ের মতো দেখতে, এটা হলো ক্ষুদ্রান্তের পার্ট, ডিওডিনাম। তো আমাদের এই মুহূর্তে এইগুলো আর জানার দরকার নেই, এই মুহূর্তে আমরা শুধু এইটাই একটু এক্সপ্লেন করব। এই যে ইয়েলো কালারের এই যে অগ্নাশয়, অগ্নাশয়ের যদি একটু ডিটেলে লক্ষ্য করো, দেখো ভেতর দিয়ে একটা সাদা দাগ আছে, এটা হচ্ছে একটা নল, যেটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক ডাক্ট বা অগ্নাশয় নালী বাংলায়। তো এই অগ্নাশয় নালীর কাজ কি? অগ্নাশয় নালীর কাজ হচ্ছে অগ্নাশয়ের ভেতরে যে উৎসেচকগুলো তৈরি হয়, সেই উৎসেচকগুলোকে অগ্নাশয় নালী দিয়ে এসে এই ক্ষুদ্রান্তের এই জায়গায় পড়ে। দেখতেই পাচ্ছ নালীর ওপেনিংটা এখানে, আমি একটু ক্যামেরা কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে নালীটা এখানে এসে ওপেন হচ্ছে। তাহলে অগ্নাশয়ের এই যে নালী যেটা উৎসেচক বহন করে, সেটা এসে এই ডিওডিনামের এই অংশে পড়ে, এখানেই খাবারের পাচন কমপ্লিট হয়। তো এই উৎসেচক বহন করে আনে বলে এই নালীর এই অংশটা, এই জায়গাটাকে অগ্নাশয় আমরা বলি। তাহলে অগ্নাশয়ের ওই উৎসেচক বাহন করা অংশটা এটা হলো বহিঃক্ষরা অংশ, কারণ নালী দিয়ে প্রবাহিত হচ্ছে উৎসেচক। এইবার অন্য একটা অংশের ছবি দেখাই। ওই অগ্নাশয়েরই ভেতরে আমরা যদি ট্রান্সভার্স সেকশন করি, দেখা যায় এই যে ইয়েলো এই যে অংশগুলো দেখা যাচ্ছে গোল গোল ফুলের মতো, এইগুলোতে উৎসেচক তৈরি, ওইগুলোকে অ্যাসিনার সেল বলে। আর এর ভেতরের এই যে লাল লাল অংশ আছে, এই লাল লাল অংশের যে কোষগুলো, এই কোষগুলোর মধ্যে কিছু কোষ আছে যাদের আলফা কোষ বলে, আবার কিছু আছে গ্রিনগুলো বিটা কোষ আছে, কিছু কোষ আছে আবার ডেল্টা কোষ আছে। তো এই যে কোষগুলো লাল গ্রিন বা এই যে কোষের পুঞ্জ, অ্যাকচুয়ালি এই বইয়ের ছবিতে লালগুলো দিয়ে বিটা দিয়েছে, লাল বিটা লালের মধ্যে আলফায় সব আছে। তো আমি যেটা মেন বোঝাতে চাইছি, এই জায়গা থেকে হরমোন তৈরি হয়, মেন বক্তব্য। এবং হরমোন তৈরি হওয়ার পর এই পার্টিকুলার জায়গা একটু যদি ভালো করে লক্ষ্য করো, তার পাশে এইখানে ছোট ছোট অংশ করা আছে যেখানে রক্তবাহ আছে। আমি যেখানটা পয়েন্ট করছি এই জায়গাগুলো, এখানে রক্তবাহ আছে। তাহলে রক্তবাহ থাকার অর্থ কি? এই জায়গাটা এখানে রক্তবাহ আছে। তো এই রক্তবাহগুলোর কাজ কি? এইখানে যে হরমোন তৈরি হবে, অর্থাৎ ইনসুলিন, গ্লুকাগন, তোমরা পড়ে নিয়েছো অলরেডি, তাও এই অগ্নাশয়ের এই জায়গাগুলো থেকে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এই রকম হরমোনগুলো তৈরি হয়। তো এই হরমোনগুলো তৈরি হয়ে দেহে যে পৌঁছে যাবে, ছড়িয়ে পড়বে, সেটা কিভাবে হয়? এদের তো কোনো নল নেই,
এদের নলের প্রয়োজন হয় না, কারণ এখান থেকে এই যে রক্তবাহ সরাসরি এখানের হরমোনগুলো এই রক্তবাহে এসে মেশে, মানে এখানে রক্ত আছে, তাহলে এখানের যে হরমোনগুলো তৈরি হয় সেগুলো এই রক্তে এসে মেশে এবং দেহ দিয়ে ছড়িয়ে যায়। তাহলে দেখো এই অংশটার জন্য কোনো নালী নেই, তাহলে এই অংশটা হলো, তাহলে হরমোন উৎপাদন এবং পরিবহন অংশটা, হরমোন পরিবহন অংশটা হলো অন্তঃক্ষরা অংশ। তো এই জন্য টোটাল অগ্নাশয় তাহলে দুটো পার্ট পাচ্ছে, একটা হচ্ছে উৎসেচক বহনকারী অংশ যেটা বহিঃক্ষরা নালী আছে, আবার হরমোন পরিবহন করে এবং উৎপাদন তো করে, ওখানেই উৎপাদিত হয়, যেটা অন্তঃক্ষরা অংশ দিয়ে হয়। তাই জন্য অগ্নাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলি। এরকম আমরা মিশ্র গ্রন্থির এক্সাম্পল পাবো টেস্টোস্টেরন প্রডিউসিং যে টেস্টিস মানে শুক্রাশয়, এবং ডিম্বাশয়ের এক্সাম্পল পাবো। আমি পড়ানোর সময় আর একবার বলে দেবো, কিন্তু এত ডিটেল আমি বলবো না, আমি তখন অন্তঃক্ষরার বহিঃক্ষরা করে বুঝিয়ে দেবো। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে আমি প্রথম যে পয়েন্টটায় শুরু করেছিলাম হরমোনের বৈশিষ্ট্য, এদিকে দেখো সেটা হলো উৎস দিয়ে। তাহলে উৎস বোঝা গেল যে অন্তঃক্ষরা থেকে তৈরি হয়, অন্তঃক্ষরা অংশ থেকেই হরমোন তৈরি হয়। অন্তঃক্ষরা গ্রন্থির আরও এক্সাম্পল আমি কয়েকটা দিয়ে দিই। থাইরয়েড গ্রন্থি, এগুলো সব আমরা একটু পরেই আলোচনা শুরু করব। থাইরয়েড, তারপরে হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অলরেডি অগ্নাশয়ের একটা পোর্শন দেখলাম, তো এগুলো আমরা পরপর আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে উৎস বোঝা গেল যে অন্তঃক্ষরা গ্রন্থিত, এবং এইখানেও একটা ফ্যাক্ট আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে যে কোনো অঙ্গ বা যে কোনো গ্রন্থি থেকে হরমোন তৈরি হয় না। হরমোন তৈরি হয় নির্দিষ্ট গ্রন্থি থেকে, যেটা ফিক্সড, অর্থাৎ আমাদের মানুষের দেহে নির্দিষ্ট যে হরমোন আছে সেটা ওই পার্টিকুলার গ্রন্থি থেকেই তৈরি হবে, দেহের আর অন্য কোনো জায়গা থেকে তৈরি হবে না। এবং নির্দিষ্ট হরমোন নির্দিষ্ট গ্রন্থি থেকে যেমন তৈরি হয়, আবার নির্দিষ্ট অঙ্গে গিয়ে উদ্দীপনা দেয় বা কাজ করে। আমি একটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি, খুব ক্লিয়ার বোঝা যাবে। যেমন পিটুইটারি গ্রন্থি আমরা এক্ষুনি আলোচনা করব। পিটুইটারি গ্রন্থি দেখতে কেমন সব এক্ষুনি আলোচনা করছি, জাস্ট আমি ছবি বোঝানোর জন্য একবার দেখাচ্ছি। এটা হলো পিটুইটারি গ্রন্থি, এই যে এইটা। এই পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন বেরোয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, TSH। সেই থাইরয়েড স্টিমুলেটিং যে হরমোন, সেই হরমোনটা এখান থেকে খরিত হয়, এবং কথাটা দেখো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং যে হরমোন, সেই হরমোনটা কোন গ্রন্থিকে উদ্দীপিত করবে? থাইরয়েডকে। তো থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? আমাদের যে শ্বাসনালী তরুণাস্থি দিয়ে তৈরি, তার ঠিক দুপাশে, এই যে দুটো গলার দুপাশে, এই দুটো হচ্ছে থাইরয়েড গ্রন্থি, একত্রিত মিলিয়ে একটাই গ্রন্থি লাগে, কতকটা প্রজাপতির মতো দেখতে। তো এই থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা কোথা থেকে খরিত হচ্ছে? এই পিটুইটারি অংশ থেকে। তাহলে এই নির্দিষ্ট অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়ে রক্ত দিয়ে বাহিত হবে, এবং রক্ত দিয়ে বাহিত হয়ে গলার কাছের এই থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করবে। এবার প্রথম এবং স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, রক্ত দিয়ে যখন যাচ্ছে, আমাদের দেহে তো অনেক রকম গ্রন্থি আছে, কিডনি আছে, লিভার থেকে শুরু করে আমাদের দেহের আরও প্রচুর অঙ্গ আছে। তো সেই সমস্ত অঙ্গ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, ওই সমস্ত অঙ্গ গিয়ে ওখানেও রক্তবাহিত হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, ওখানে গিয়ে কেন থাইরয়েড স্টিমুলেটিং উদ্দীপিত করছে না? স্বাভাবিকভাবেই প্রশ্ন হওয়া উচিত। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কেবলমাত্র থাইরয়েড গ্রন্থিকেই উদ্দীপিত করতে পারে, বাকি গ্রন্থিগুলোর উপর কাজ করতে পারে না, কারণ থাইরয়েড গ্রন্থির উপর এমন এক রকমের গ্রাহক থাকে, যার ইংরাজি হচ্ছে রিসেপ্টার।
সে কেবলমাত্র এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকেই রিসিভ করার জন্য তৈরি, আর এই রিসেপ্টরটা কেবলমাত্র থাইরয়েড গ্রন্থিতেই আছে। তাহলে আমি আবার বলছি, থাইরয়েড গ্রন্থিতে রিসেপ্টরটা থাকার জন্য কেবলমাত্র থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকেই অ্যাক্টিভেট করতে পারছে, আর অন্য কোনো গ্রন্থি, দেহে অত গ্রন্থি আছে, রক্ত সমস্ত অঙ্গ যাচ্ছে, কিন্তু রক্তে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাকা সত্ত্বেও অন্য কোনো গ্রন্থিকে উদ্দীপিত করতে পারছে না। এই জন্য আমি এই কথাটা বলেছি, নির্দিষ্ট হরমোন নির্দিষ্ট গ্রন্থি থেকে তৈরি হয় আর নির্দিষ্ট অঙ্গে গিয়ে কাজ করে। দেখো এখানে অনেক দেহে অঙ্গ আছে, কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কেবলমাত্র থাইরয়েড গ্রন্থিকেই উদ্দীপিত করতে পারে। এই কারণে আমি এই কথাটা বললাম। এবং এখানেও দুটো শব্দ চলে আসে, একটা শব্দ হলো ট্রফিক হরমোন, আর একটা হচ্ছে লোকাল হরমোন। ট্রফিক হরমোন মানে হচ্ছে যে হরমোন কোনো নির্দিষ্ট অঙ্গ থেকে তৈরি হয়ে দূরবর্তী অঙ্গে গিয়ে কাজ করে, বা উদ্দীপনা দেয়, তাকে বলে ট্রফিক হরমোন। আর লোকাল হরমোন হচ্ছে যে হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজ করে, উৎপত্তিস্থলেই কাজ করে। ট্রপিক হরমোনের আমি এক্সাম্পল দিচ্ছি, সোমাটোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, লিউটিওট্রপিক হরমোন, এরকম অনেক ট্রপিক হরমোন আছে। আর লোকাল হরমোনের এক্সাম্পল হচ্ছে কি, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এরা যেখানে উৎপন্ন হয়, টেস্টোস্টেরন উৎপন্ন হয় শুক্রাশয়, শুক্রাশয়েরই কাজ করে, শুক্রাশয়ের জনন কোষগুলোকে উদ্দীপিত করে, বা শুক্রাশয়ের জনন কোষ বা স্পাম তৈরিকে অ্যাক্টিভেট করে, সেটার কাজটাকে ত্বরান্বিত করে, জনন অঙ্গটাকে সুগঠিত করে। আবার ইস্ট্রোজেনও ঠিক তাই, মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ের গঠন পরিপূর্ণতা করে, মাসিক চক্রটাকে কন্ট্রোল করে, তারপর ডিম্বাণু উৎপাদন এবং নিঃসরণ এগুলো সমস্তগুলো কন্ট্রোল করে। তো এইগুলো যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজ করে, তাই লোকাল। আর এই হরমোনগুলো যেখানে উৎপন্ন হয় সেখান থেকে রক্ত দিয়ে বাহিত হয়ে দূরবর্তী কোনো অঙ্গের কাজকে কন্ট্রোল করে, তাই এটাকে বলছি আমি ট্রফিক হরমোন। তাহলে একটা হরমোনের বৈশিষ্ট্য এবং কাজ আলোচনা হলো। এবার 2 নম্বর কাজ হচ্ছে, বা 2 নম্বর যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, আচ্ছা রাসায়নিক প্রকৃতি আমরা আলোচনা অলরেডি করেছি, উৎস। এটা হচ্ছে রাসায়নিক প্রকৃতি, আলোচনা হয়ে গেছে যে বিভিন্ন হরমোন বিভিন্ন রকমের হয়, আমরা অলরেডি সেটার আলোচনা করে দিয়েছি। আচ্ছা, এখানে অ্যামাইনধর্মীর এক্সাম্পল হিসেবে আমরা যেমন থাইরক্সিন বলেছি, এটা থাইরক্সিন ছাড়াও আমরা এক্সাম্পল হিসেবে অ্যাড্রিনালিন ধরতে পারি, নর অ্যাড্রিনালিনও ধরতে পারি। থাইরক্সিনটাকে আমরা একটা অন্য গ্রুপে ফেলে দিচ্ছি, এটা একটা স্পেসিফিক ধর্ম আছে, আয়োডিন ধর্মী বলে লিখতে পারি। কারণ থাইরক্সিন তৈরির জন্য আয়োডিন খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যেটা আমরা আলোচনা করব সেটা হলো, রাসায়নিক ধর্ম হয়ে গেছে, উৎস হয়ে গেছে। আচ্ছা, পরিবহন পদ্ধতি। হরমোন সাধারণত দেহের যে পরিবহন মাধ্যম, আমাদের দেহের পরিবহন মাধ্যম হচ্ছে রক্ত, প্রাণীদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে রক্ত, এখানে মানুষেরই আলোচনা আছে। রক্ত দিয়ে বাহিত হয়ে দেহের সব জায়গায় ছড়িয়ে পড়ে, লসিকার মাধ্যমে কিছু হরমোন ছড়ায়, এবং হরমোন যে নির্দিষ্ট দূরবর্তী অঙ্গে গিয়ে কাজ করে সেই অঙ্গটার নাম হচ্ছে টার্গেট অর্গান। এই যে এইখানে আমি যখন বলছিলাম নির্দিষ্ট হরমোন নির্দিষ্ট অঙ্গ থেকে তৈরি নির্দিষ্ট অঙ্গে গিয়ে, এই যে টার্গেট, এই অঙ্গটাকে বলে টার্গেট অর্গান, টার্গেট অঙ্গ। হরমোন চ্যাপ্টারটা বেশ 4-5 পাতায় দেওয়া আছে বটে, কিন্তু এটা অনেকটা হিউজ চ্যাপ্টার।
তো সব কটা জিনিসকে মাথায় ঢোকাতে গেলে একটু বারবার করেই এগুলো মাথায় রাখতে হবে। তাহলে টার্গেট অর্গ্যান শব্দটা আমি এর আগে বলিনি, এখন বলে দিলাম। টার্গেট অঙ্গ বা টার্গেট অর্গ্যান, অর্থাৎ আমি একটা এক্সাম্পল হিসেবে বুঝিয়ে দিচ্ছি, খুব ইজি। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখান থেকে খরিত হয়, এটা হলো পিটুইটারি। পিটুইটারি থেকে খরিত হয়ে রক্ত দিয়ে বাহিত হচ্ছে, বাহিত হয়ে এত গ্রন্থি আছে, কোনো গ্রন্থির উপর কাজ করে না, কেবলমাত্র এই থাইরয়েড গ্রন্থির উপর কাজ করে। এই থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে টিএসএইচ হরমোনের টার্গেট অর্গ্যান। থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে টিএসএইচ হরমোন মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের টার্গেট অর্গ্যান। ও এইখানে এসেই এই অঙ্গকে উদ্দীপিত করবে, এবং এই অঙ্গকে উদ্দীপিত করলে পরে দেখবে এই গ্রন্থি থেকে আমরা থাইরক্সিন নামক হরমোনটা বেরোচ্ছে। আচ্ছা, এর পরের যেটা হরমোনের ফাংশান সেগুলো হলো, এবং এইভাবে কাজ করে বলে কাজ পদ্ধতিটা আমি একটু অ্যানালিসিস করি। তাহলে এক্সাম্পল হিসেবে আমি বলছি, তাহলে টিএসএইচ হরমোন উৎপত্তি হলো কোথা থেকে? পিটুইটারি। এর টার্গেট অর্গান কি? থাইরয়েড গ্রন্থি। তাহলে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে। থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত হলে এইখান থেকে থাইরক্সিন হরমোন বেরোয়, T4। যে হরমোনটা বেরোনোর কারণে আমাদের দেহের বিপাক ক্রিয়া, মানসিক বিকাশ, দেহের ক্যালোরি বা শক্তি উৎপাদন সমস্ত কিছু কন্ট্রোল হয়। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি থেকে বেরিয়ে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করলো। এই গ্রন্থি থেকে একটা গুরুত্বপূর্ণ হরমোন বেরোচ্ছে থাইরক্সিন, যে হরমোনটা তখনই বেরোবে যখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন একে উদ্দীপিত করবে, এবং এই উদ্দীপিত হওয়ার ফলে যে থাইরক্সিন হরমোন বেরোলো সে আমাদের দেহের আরও অন্যান্য কাজগুলোকে কন্ট্রোল করবে। তাহলে হরমোন কিভাবে, একটা রাসায়নিক পদার্থ কিভাবে বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করছে দেখো। পিটুইটারির সঙ্গে তাহলে থাইরয়েড গ্রন্থির একটা যোগাযোগ হলো, শুধু যোগাযোগ হলো তাই নয়, এই গ্রন্থির একটা কাজকে কন্ট্রোল করলো, এই গ্রন্থিকে একটা কাজ করতে এ উদ্দীপিত করলো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মধ্যে সেই ইনফরমেশানটা আছে যে তুমি থাইরয়েড গ্রন্থি, তোমাকে আমি উদ্দীপিত করছি, তুমি এবার থাইরক্সিন ক্ষরণ করো। তাহলে এই যে উদ্দীপিত হলে থাইরক্সিন ক্ষরণ হলো, এবং তার ফলে দেহের অন্যান্য যাবতীয় কাজ, গুরুত্বপূর্ণ কাজগুলো সংগঠিত হলো। এই জন্য হরমোনেরকে বলা হয় রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার। এবং এইভাবেই হরমোন বিভিন্ন অঙ্গের মধ্যে, এখানে তাহলে পিটুইটারি আর থাইরয়েড গ্রন্থির মধ্যে যোগাযোগও রক্ষা করলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দিয়ে। এবং এই কারণে হরমোন এর এই কাজের পদ্ধতিটির কারণে হরমোনকে আমরা রাসায়নিক সমন্বয়ক বলে থাকি। তাহলে হরমোনের একটা কার্য পদ্ধতির মাধ্যমে দুটো শব্দ ক্লিয়ার হলো আশা করছি, রাসায়নিক দূত এবং রাসায়নিক সমন্বয়ক। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম। এটাও আমি টিএসএইচ দিয়ে বোঝাচ্ছি। ফিডব্যাক কথাটার মানে কি? ফিডব্যাক মানে হচ্ছে কোনো একটা কিছু সম্বন্ধে আমরা, যেটা কাজটা চলছে সেই কাজ সম্বন্ধে আমরা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে জানতে পারি। অর্থাৎ আমি তোমাদের ক্ষেত্রেই যদি বলি, ধরো তোমরা কোনো স্যারের কাছে পড়ছো বা স্কুলে পড়াশোনা করছো, তো স্কুলে স্যারের কাছে বাবা মা এসে বললো যে স্যার আমার ছেলেটা পড়ছে কি না, কেমন পড়ছে, কি প্রবলেম হচ্ছে না কি কিছু। তো আমরা যখন সেই প্রশ্নের উত্তর দিই যে না ছেলেটা পড়াশোনা করছে, ভালো উত্তর বলতে পারছে, পড়াশোনা ঠিক করছে মন দিয়ে, সেটা হলো ফিডব্যাক দেওয়া। তো ভালোও হতে পারে আবার খারাপ হতে পারে। আমি বলতেই পারি যে না একদমই পড়ছে না, ক্লাস করছে না, পালিয়ে যাচ্ছে অমুক তমুক, সেটাও একটা ফিডব্যাক। তো ফিডব্যাক কথার অর্থ হচ্ছে কোনো একটা ঘটনা বা কোনো একটা জিনিস চলছে তার সম্বন্ধে আমি তথ্য জানতে চাইছি, যে জিনিসটা ঠিক চলছে না খারাপ চলছে। এবং যদি আমরা
খারাপ চলছে বুঝি, তাহলে আমরা সেই অনুযায়ী স্টেপ নেবো, আর যদি দেখি যে না ঠিক চলছে তাহলে চলুক। তো এই ঘটনাগুলো ফিডব্যাক। আমরা শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, আমরা যে কোনো ক্ষেত্রে এই ফিডব্যাক ব্যবস্থাটা আছে। কোনো একটা ইনস্টিটিউশনের ছাড়াও অনেক জায়গায় ফিডব্যাক শব্দটা আমরা পাই। আমরা অনেক সময় ডাক্তার রুগীদের মধ্যেও ফিডব্যাক পাই। ধরো ডাক্তার একটা ওষুধ প্রেসক্রাইব করেছে, তো রুগী সেই ওষুধ খাচ্ছে, খেয়ে ডাক্তারবাবুকে 1 মাস পরে বললো আপনি 1 মাস পরে রিপোর্ট দেবেন, ওটাও ফিডব্যাক যে ওষুধ খেয়ে যে রুগী সে ভালো আছে না খারাপ আছে। তো এই ফিডব্যাক পদ্ধতির মাধ্যমে হরমোনও কাজ করে, অনেক হরমোন। আমি সেটাও এখানে একবার এক্সাম্পল হিসেবে দিচ্ছি। আমি এখানে একটা ছবি আঁকছি, আমি অঙ্গটার ছবি আঁকছি না, আমি বোঝানোর জন্য শব্দগুলো শুধু লিখছি। আমরা অলরেডি দেখেছি পিটুইটারি থেকে টিএসএইচ হরমোন বেরোচ্ছে, তো আমি এখানে টিএসএইচ লিখলাম, এবং আমরা দেখলাম থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, ঠিক আছে। এবং থাইরয়েড গ্রন্থি থেকে উদ্দীপনার ফলে কি বেরোচ্ছে? থাইরক্সিন। থাইরক্সিনকে আমরা T4 লিখছি, থাইরক্সিনকে আমরা T4 লিখছি। এখানে লক্ষ্য করো থাইরক্সিন এবং এই টিএসএইচ এই হরমোনগুলো নিজেদের মধ্যে কীরকমভাবে মানে ফিডব্যাক পদ্ধতির মাধ্যমে বাড়া কমা করতে পারে। উদাহরণ হিসেবে ধরো T4 হরমোন আমাদের রক্তে, আমি উদাহরণ হিসেবে বলছি, T4 হরমোন ধরো আমাদের রক্তে 10 মিলিগ্রাম পার 100 ml নর্মাল। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, এটা একদম এক্সাম্পল হিসেবে। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উদ্দীপনা করছে থাইরয়েড গ্রন্থিকে, এবং T4 হরমোন বেরোচ্ছে রক্তে। আমরা টেস্ট করলে, ব্লাড টেস্ট করলে T4 হরমোন পাবো। আমরা বলে না থাইরয়েডের টেস্ট করে, তো এই T4 আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দিয়ে বোঝা যায়। তো এবার T4 এর মাত্রা কোনো কারণে দেখা যাচ্ছে হয়ে গেছে 30, তাহলে স্বাভাবিকের থেকে অনেক বেশি। তো তখন এটা কি আমরা বলবো? অনেক এক্সেসিভ লেভেলে হচ্ছে, এক্সেসিভ মানে অতিরিক্ত। তো তখন রক্তের মধ্যে T4 এই যে অতিরিক্ত হয়েছে, এই T4 হরমোন তখন পিটুইটারিকে সিগন্যাল দেবে যে আমাকে কম ক্ষরণ করাও, কারণ আমার রক্তে বেশি হয়ে গেছে। কেন? 10 মাত্রাটা স্বাভাবিক, সেখানে চলছে 30। তো T4 নিজেই চাইবে আমার T4 এর ক্ষরণ কমাতে, কারণ অতিরিক্ত হরমোন ক্ষরণ ভালো নয়, অতিরিক্ত হরমোন ক্ষরণ ভালো নয়, কম ক্ষরণও ভালো নয়, সমস্তটাই ব্যালেন্স থাকার দরকার। তো স্বাভাবিকভাবেই তাহলে T4 হরমোন যখন বেশি ক্ষরণ হচ্ছে 30, মানে নর্মালের থেকে প্রায় 3 গুণ, তখন ও নিজেই চাইবে ওর ক্ষরণ কমাতে। সেটা কি করে পসিবল? থাইরয়েড গ্রন্থি থেকে কম ক্ষরিত হতে হবে। থাইরয়েড গ্রন্থি থেকে কম কখন ক্ষরণ হবে? যখন টিএসএইচ কম একে স্টিমুলেট করবে, টিএসএইচ কম স্টিমুলেট করবে, কম উদ্দীপনা দেবে। সেটা কখন পসিবল? যখন T4 পিটুইটারিকে বলবে আমি আর ক্ষরণ বেশি হতে চাই না। এটা হলো নেগেটিভ ফিডব্যাক। কেন? কারণ পিটুইটারি তখন এই সিগন্যাল পাওয়ার পর টিএসএইচ এর পরিমাণ কমিয়ে দেবে। আমি এই পরিমাণ কমিয়ে দেবেটা এপাশে লিখি, বোঝা গেল? তো এইটা আমি এখন এই দিকের লেখাটা এপাশে লিখবো। তাহলে পরিমাণ কমিয়ে দিলে থাইরয়েড গ্রন্থির উপর উদ্দীপনা কমে যাবে, তাহলে আস্তে আস্তে T4 এর লেভেল কমবে, 30 থেকে 25, 25 থেকে 20 এইভাবে কমবে। তাহলে T4 নিজেই নিজের ক্ষরণ কমালো, এটা হলো ফিডব্যাক। এটা নেগেটিভ ফিডব্যাক, কারণ নিজের ক্ষরণ কমাচ্ছে। এবার আমি অন্য একটা জিনিস দেখাই, উল্টো পুরো। যখন T4 এর লেভেল, এটা 1 নম্বর এক্সাম্পল গেল, এবার 2 নম্বর। যখন T4 এর লেভেল ফর অ্যান এক্সাম্পল 2 মিলিগ্রাম পার 100 ml, তাহলে এটা হলো অনেক কম, তার মানে লোয়ার লেভেল। এই লোয়ার লেভেল মানে তাহলে T4 রক্তে স্বাভাবিকের থেকে কম, তার মানে বিপাক ক্রিয়ার ত্রুটি হচ্ছে, হজম প্রবলেম হচ্ছে, দেহ ফুলে যাচ্ছে, এই সমস্ত সমস্যা আসবে। তখন কি হবে? থাইরক্সিন হরমোন চাইবে আমার ক্ষরণ বাড়াতে, মানে থাইরক্সিনের ক্ষরণ বাড়াতে। তো সেটা কিভাবে পসিবল? তাহলে এবার থাইরক্সিন হরমোন কি ফিডব্যাক দেবে? পজিটিভ। যে বলবে যে আমাকে বেশি করে ক্ষরণ করাও, আমার স্বাভাবিকের থেকে অনেক কম ক্ষরিত হচ্ছি, দেহের কাজে বাধা ঘটছে।
তো থাইরক্সিন হরমোন তখন পিটুইটারিকে কি সিগন্যাল দিচ্ছে? পজিটিভ ফিডব্যাক। এই পজিটিভ ফিডব্যাক দেওয়ার ফলে কি হচ্ছে, টিএসএইচ হরমোন তখন কি হবে, স্বাভাবিকের থেকে কি হবে, বেশি পরিমাণে ক্ষরণ হবে, পরিমাণ বাড়িয়ে দেবে। তাহলে পিটুইটারি সিগন্যাল পেলো যে আমাকে টিএসএইচ বেশি করতে হবে ক্ষরণ। কেন? কারণ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপনা বেশি দিতে হবে, যাতে থাইরয়েড গ্রন্থি বেশি করে থাইরক্সিন হরমোনকে রক্তে ছাড়ে। তাহলে এইটা হলো পজিটিভ ফিডব্যাক। এই পদ্ধতিতে তাহলে দেখো T4 হরমোন নিজের পরিমাণ ক্ষরণটাকে বাড়ানো কমানো করতে পারছে। এইটা হলো ফিডব্যাক মেকানিজম। এই পদ্ধতির মাধ্যমেও হরমোন কাজ করে। আর লাস্ট দুটো পয়েন্ট আমি বলে দিই। একটা পয়েন্ট হচ্ছে, সেটা হলো 4 নম্বর পয়েন্টের মধ্যে হচ্ছে হরমোন সাধারণত কাজের পর নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে রেচনতন্ত্র দিয়ে বেরিয়ে যায়। যেমন আমাদের দেহে এসটিএইচ বলে যে হরমোন, যেটা আমাদের গ্রোথ করবে, সোমাটোট্রপিক হরমোন, আমি এগুলো এর পরে প্রত্যেকটা হরমোন নিয়ে আলোচনা করব। সেই হরমোনটা 18 বছর পর্যন্ত মোরালেস কাজ করে, 18-19। কারণ তারপরে আর মানুষের বৃদ্ধি হয় না। বৃদ্ধি মানে আমি লম্বা হওয়ার কথা বলছি, হাড়ের বৃদ্ধির কথা বলছি। তো এই এজের পর আর মানুষের বৃদ্ধি হয় না, লম্বা হয় না। মানুষ মোটা হতে পারে, সেটা কিন্তু বৃদ্ধি নয়। তো এরপরে এই হরমোন আস্তে আস্তে ক্ষরণ কমে যায় এবং রেচনতন্ত্র দিয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিছু হরমোন আছে যেটা আমাদের যে সারা জীবন থাকে এবং সারা জীবন তাদের কাজ আছে, যেমন থাইরক্সিন হরমোন, ইনসুলিন হরমোন। আর যে হরমোনগুলোর এই কাজ, সেগুলো আবার যৌন হরমোন, যেগুলো টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, স্টেরয়েড জাতীয় কয়েকটা হরমোন, এরা আস্তে আস্তে একটা বয়সের পর 40, 50, 60-এর পর আস্তে আস্তে তাদের ক্ষরণ কমে যায়। তো এইগুলো হচ্ছে হরমোনের কাজ, এবং নষ্ট হয়ে গেলে দেহ থেকে বেরিয়ে যায়। কিন্তু উৎসেচকের সঙ্গে এর একটা পার্থক্য কি, এখানে একটু হরমোন আর উৎসেচকের পার্থক্যটা বলে দিই। প্রথম কথা হচ্ছে, উৎসেচক সমস্ত সজীব কোষে তৈরি হয়, কিন্তু হরমোন নির্দিষ্ট অঙ্গে তৈরি হয়। অলরেডি আমরা বলেছি, উৎসেচক সমস্ত সজীব কোষ, মানে আমার দেহে যদি 500 কোটি কোষ থাকে, 500 কোটি কোষ থেকেই উৎসেচক তৈরি হয়। কিন্তু আমাদের দেহের 500 কোটি কোষেই হরমোন তৈরি হয় না। হরমোন কেবলমাত্র নির্দিষ্ট কিছু অঙ্গে তৈরি হয়, অলরেডি সেটা দেখে নিয়েছে। 2 নম্বর, হরমোন কাজের শেষে নষ্ট হয়ে যায়, কিন্তু উৎসেচক আবার কাজের শেষে একই থাকে। ওই জন্য আমরা এটাকে জৈব অনুঘটকও বলি। তো এইরকম পার্থক্য আমরা অনেক পাবো। হরমোনের সঙ্গে স্নায়ুতন্ত্রেরও পার্থক্য আছে। স্নায়ুতন্ত্র ভৌতভাবে দেহের মধ্যে যোগাযোগ রক্ষা করে, আর হরমোন রাসায়নিকভাবে যোগাযোগ রক্ষা করে। স্নায়ুতন্ত্র আজীবন থাকে, মৃত্যুর পর্যন্ত। হরমোন, কিছু কিছু হরমোন কাজের শেষে নষ্ট হয়ে যায়। তো এইগুলো হচ্ছে পার্থক্য, পড়ার সময় বইয়ে দেওয়াও আছে। আর লাস্ট যে পয়েন্টটা আমি আলোচনা করব, সেই পয়েন্টটা হচ্ছে যে হরমোনের যেমন কাজ, পদ্ধতি, এগুলো জানা হয়ে গেল। হরমোনের মেকানিজম কিছু আছে, কিভাবে কাজ করে, যদিও সেটা সিলেবাসে নেই। তো ওইটা নিয়ে আমরা আর বেশি ডিটেলে যাচ্ছি না। আর লাস্ট একটা পয়েন্ট হচ্ছে, দুটো হরমোন পরস্পর বিপরীতধর্মী হয়ে একটা নির্দিষ্ট ঘটনাকে কন্ট্রোল করে। এর একটা এক্সাম্পল হচ্ছে, তোমাদের পরীক্ষায় ইনসুলিনের কাজ দিয়েছিল। তো ইনসুলিন আর গ্লুকাগন, ইনসুলিন কি করে, রক্তে গ্লুকোজের মাত্রাকে কমায়, আর গ্লুকাগন কি করে, ঠিক উল্টো, গ্লুকোজের মাত্রা বাড়ায়। তার ফলে দড়ি টানাটানির মতো ব্যাপার, একজন কমাচ্ছে আর একজন বাড়াচ্ছে। তার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কি থাকে, ব্যালেন্স থাকে। কারণ গ্লুকোজ রক্তে একটা নর্মাল থাকা খুব খুব দরকার। রক্তে সামান্য মাত্রা, একটা নর্মাল মাত্রা গ্লুকোজ না থাকলে সেটা শরীরের পক্ষে খুব খারাপ।
তো সেই নর্মাল মাত্রাটা বজায় রাখে দুজনে মিলে, একজন বাড়াতে চায় একজন কমাতে চায়, তাহলে এটা ব্যালেন্সে থাকে। তাহলে এই পদ্ধতিতেও কিছু কিছু ক্ষেত্রে হরমোন একটা দেহের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বজায় রাখে।